আরে লিয়াকত যে, শাকিল, আসলাম তোমার সাথে দেখা করার জন্য। তা কি অবস্থা শাকিল? এই আস্তানাটা কি ঠিকঠাক আছে, না এখানেও কোনো রকমের কোনো ঝামেলা হইতেছে? না না শাকিল, এইখানে আপাতত কোনো রকমের কোনো সমস্যা নাই। এইখানে আমরা সবাই জেলের পোশাক পরে জেলের ভাব ধরে রয়েছি। এখানে পুলিশ আমাদেরকে সন্দেহ করার মতো কোনো রকমের কোনো কারণ পাইব না। সমস্যা নাই। এখানে আপাতত যে কয়টা দিন থাকি আমরা সকলেই সেভ আছি। হ্যাঁ, ওই কথা তো তোমরা ওই আস্তানায় থাকতেও বলছিলে আমারে, যে এখানে নাকি কোনো রকমের কোনো সমস্যা নাই। কিন্তু ঠিকই তো শামসু বিষয়টা যাই না ফালাইলো। ওই রকম যেন এই দিকের বিষয়টাও না হয়। কানের কাজ দিয়ে কিন্তু বাইসা গেছ। আর শামসু যেহেতু একবার যাই না গেছে তুমি দেশে ঢুকছ, তাহলে কিন্তু তোমাকে শামসু খুঁজে বের করা না পর্যন্ত কখনোই শান্ত হইব না। তাই তোমাকে সাবধানে এখানে অবস্থান করতে হইব। আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সাইরা আবারও ইন্ডিয়ায় চলে যাইতে হইব। ওইখানে তো শুধু গিড্ডু সেলিমের কারণেই ওই আস্তানার কথাটা ফ্লাশ হইছে। তা না হলে কিন্তু পুলিশের বাপেরও ক্ষমতা ছিল না আমার ওই আস্তানাটা খুঁজে বের করার। কি আর করব, এই শালা গিট্টু যে পুলিশের কাছে ধরা পড়ে যাইব সেইটা তো কখনোই ভাবছিলাম না। আগের থেকেই আমাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল। ওকে আমাদের বিনা কারণে বাইরে যাওয়াটাই দেওয়া ঠিক হয় নাই, যার কারণেই ফাইসা গেলাম। আর কাজটা আগামীকাল অথবা পরশু দিনই করে ফেলবো। এইদিকে আমাদের সব কিছুই গোছানো শেষ। এখন শুধু আমরা সুযোগ বুঝা শামসুর উপর অ্যাটাকে চলে যাইব। ওই আশা কইরাই বইসা থাকো। এখন আর তুমি চাইলেও শামসুর উপর আগামীকালকে আক্রমণ করতে পারবা না। তোমাকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হইব এখন। কারণ শামসু এখন ঢাকাতে নাই। শামসু এখন বগুড়াতে অবস্থান করতেছে। আগামীকালকেই প্রেসিডেন্টের নির্দেশে শামসু বগুড়ায় গেছে। তাই শামসু বগুড়া থেকে ব্যাক করা না পর্যন্ত তুমি ওদের উপর কোনোভাবেই আক্রমণ করতে পারবা না। তাই তোমাকে আরো বেশ কিছুদিন এখানে গা ঢাকা দিয়ে থাকতে হইব। না না, এই কাজ আবার কখন হইল? আমি আরও এইদিকে তাড়াহুড়া করতেছি। এইখানে আমার থাকাটা এখন খুবই রিস্ক হয়ে গেছে। প্রত্যেকটা দিনই ভয়ে ভয়ে থাকতে হয় কখন বান পুলিশ চলে আসে আস্তানায়। এতদিন কি আর অপেক্ষায় থাকা সম্ভব নাকি? পুলিশের নজরে যেহেতু পড়ে গেছি, তাই পুলিশ তো যেভাবে হোক আমাকে খুঁজে বের করবেই। এতদিন তো থাকা আমার জন্য খুব রিস্ক হয়ে যাইতেছে। এই শালা শামসু আবার বগুড়াতে গেল কেন? এখন আর ওই কথা বইলা কোনো লাভ নাই শাকিল। সময়ের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারো নাই, এখন বইলা কি লাভ হইব? এখন তোমাকে এই কয়েকটা দিন অপেক্ষা করতে হইব। শোনো শাকিল, এত চাপ নেওয়ার কিছু নাই। প্রশাসনের ঘাটে ঘাটে আমাদের লোক নিযুক্ত আছে। ওরা কখন কোন পদক্ষেপ নিতেছে সেটা সময় মতো তোমারে জানাই দেওয়া হইব। তুমি সেই মোতাবেকই কাজ করো। এখন আমরা গেলাম তাহলে। আর সাবধানে এখানে অবস্থান করো। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সম্রাট আইস? তা দাঁড়াই রইল কে সম্রাট? বস, তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম সম্রাট।
কেমনি কি সম্রাট, কাজকাম কদ্দুরাই গেলা তোমরা? এখন পর্যন্ত কিন্তু ডেন্ডি শাকিলের সম্পর্কে কোনো তথ্যই আমার কাছে দিতে পারলা না সম্রাট। ওইদিকে শামসু কিন্তু বারে বারে আমাকে বিষয়টা দেখতে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া যদি সামান্য একজন সন্ত্রাসীর দেশ থেকে খুঁজে বের করতে না পারি, তাহলে শামসুর সামনে মুখ দেখাবো কি করে? বুঝতে পারতেছ সম্রাট? স্যার, বিষয়টা নিয়ে তো আমিও প্যারার ভিতরে আছি। শামসু তো আমাকেও বারবার বিষয়টা দেখার জন্য বলছে। আমি স্যার পুরা ঢাকা শহরে অলিগলিতে সব জায়গায় আমাদের টিম গঠন করে দিয়েছি। ওরা তদন্ত চালিয়ে যাচ্ছে। যদি কোথাও ডেন্ডি শাকিল লুকিয়ে থাকে, আশা করি অবশ্যই ওকে আমাদের কাছে ধরা পড়তে হইব স্যার। সম্রাট, যেভাবেই হোক ডেন্ডি শাকিলকে শামসু আসার আগেই গ্রেপ্তার করতে হইব আমাদেরকে। আর একটা কথা মনে রাখো সম্রাট, শুধু ডেন্ডি শাকিলের বিষয়টা নিয়ে পইরা থাকলেও হইব না। এখন কিন্তু শামসু ঢাকাতে নাই, আর ওর অনুপস্থিতিতে বিরোধী দলেরা এটার সুযোগ নিয়ে ঢাকা শহরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই তুমি প্রশাসন সব সময় অ্যালার্ট করে রাখবে, যাতে কেউ কোনো রকমের সুযোগ না নিতে পারে। না না স্যার, সেই সুযোগ তো ওরা কখনোই পাইব না। আমি সম্রাট যতদিন আইজির দায়িত্বে আছি, দেশের ভিতরে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না। আজকে স্যার নাগরিক পার্টির সভাপতি তরিকুল তো আমার সাথে দেখা করার জন্য আমার চেম্বারে আইছিল। ও তাই নাকি? তরিকুল তাহলে তোমার সাথেও দেখা করতে গেছিল? তা তরিকুল তোমার সাথে দেখা কইরা কি মেসেজ দিয়ে আসলো তোমারে? এই লোক তো এক নাম্বারের দান্দাবাজ। ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে যে কোনো সময়। ক্ষমতা লোভী একজন লোক উনি। না না স্যার, সেই সুযোগ তরিকুল কখনোই পাইব না। আমার কাছেও আকার ইঙ্গিতে অনেক কথাই মনে হয় বলতে চাইছিল, কিন্তু আমি ওনার কথার কড়া ভাষায় জবাব দিছি। তাই আমার কাছে কোনো রকমের কোনো সুযোগই পায় নাই। পরে লেজ গুটাইয়া চইলে আইছে। আমি সাপ সাপ বইলা দিছি, যদি কেউ ক্ষমতার লোভে দেশের ক্ষয়ক্ষতি করতে চায়, তাহলে প্রশাসন সেটা শক্ত হাতে দমন করবে, সে যত বড় মাপেরই নেতা হোক না কেন। আগের আইজি সালামতের মতো আমাকে ভাবা যাইব না। আমি আইজি সালামত না, আমি সম্রাট। দেশের জন্য আমি যে কোনো কিছু যে কোনো সময় করতে পারি। আমার করা জবাব শুনা উনি খুব ভালো করেই বুঝা গেছে যে আমি কোন মাপের লোক। একদম উচিত কাজ করছো সম্রাট। এই লোকের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাইব না, তাহলে দেখবা মাথায় উঠে নাচবো। দেশের ক্ষতি করার জন্য সব সময় মুখিয়ে থাকে এরা। অনেক দিন যাবৎ ক্ষমতায় নাই তো, তাই ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে উতল হয়ে পড়ছে। জনগণ এতটা বোধাই না যে ওদেরকে আবারও ক্ষমতায় চেয়ারে বসিয়ে সে আগের মতো লুটপাট করার সুযোগ দিব। তুমি কোনোভাবেই ওদেরকে প্রশ্রয় দিবা না। যে জায়গায় ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করব, সেখানে তোমরা শক্ত হাতের প্রতিরোধ করবা। আর স্যার, আর একটা কথা তো আপনাকে বলাই হয় নাই। ওই যে গ্যারেজের মালিক লতিফ ছিল না, ওরে তো আমাদের টিম গুলশান আবাসিক ভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই। আমি ওরে জিজ্ঞাসাবাদ করার জন্য দুর্জয়কে পাঠিয়েছি। ওকে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা ডেন্ডি শাকিলের সম্পর্কে ওর কাছ থেকে কোনো না কোনো তথ্য বের হইতে পারে। ওরে এখন জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে। দেখা যাক ওর কাছ থেকে কোনো তথ্য পাই কিনা।
ভালো করছো সম্রাট, ওরে আমাদের খুব প্রয়োজন ছিল। ওরে করা ভাবে জিজ্ঞাসাবাদ করো, হয়তো ওর কাছ থেকে কোনো না কোনো ক্লু তোমরা পাইতেই পারো। আর একটা কাজ করো, পুরা ঢাকা শহর গোয়েন্দা বিভাগ দিয়ে সরিয়ে ফেলো। সবাই ছদ্মবেশে ডেন্ডি শাকিলকে খোঁজ করবে, তাহলে ডেন্ডি শাকিলকে খুব তাড়াতাড়ি দেখবে গ্রেপ্তার করা সম্ভব হইব। প্রয়োজন পড়লে তুমি ডিবি প্রধান হামিদ সাহেবকে নিয়ে আলোচনায় বসো, উনিও তোমাকে এই বিষয়ে অনেক সাহায্য করতে পারবে। এই ডিবি প্রধান হামিদ সাহেবের কাজকাম কিন্তু খুবই দ্রুত, কিন্তু সামান্য একটা ভুল করার কারণে শামসু ওনাকে এখন দূরে সরিয়ে রেখেছে। এখন সময় এসেছে ওনাকে আবারও ওনার কাজে ফিরিয়ে আনার। তুমি ওনার সাথে কথা বলো। স্যার, এই লোকের সম্পর্কে আমি আগে থেকেই শুনে এসেছিলাম। উনি নাকি খুবই বিশ্বস্ত এবং দেশপ্রেমিক একজন পুলিশ অফিসার। ডিপার্টমেন্টে আমার এরকম বিশ্বস্ত লোকের খুবই প্রয়োজন। ওনার সাথে আমি কথা বলে ওনাকে আবারও কাজে জয়েন দেওয়ার ব্যবস্থা করতেছি। শামসু অভিমান কইরা দূরে সরিয়ে রাখছে, সমস্যা নাই। শামসুর বিষয়টাও আমি দেখবনি। আজই আমি ওনার সাথে এই বিষয়ে আলোচনা করতেছি স্যার। আচ্ছা সম্রাট, যাও তাহলে তুমি। তোমাকে যে বিষয়গুলো বললাম সেইগুলো নিয়ে আগে কাজ করো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে বিষয়গুলো আমাকে জানিও। প্রেসিডেন্টের সাথে আমার কিছুক্ষণ পরে একটা বৈঠক আছে, দেখি প্রেসিডেন্টের সাথে আলোচনা করে আসি আমি। তাইলে রমজান, কি করতে চাইতেছস এখন? কি করবি? এইখানে তো বৈশা থাকলে আর টেন্ডি শাকিলের খোঁজ এমনি এমনি আমাদের কাছে কেউ নিয়ে আইসা দিব না। এখান থেকে তো বের হয়ে আমাদের টেন্ডি শাকিলকে খোঁজ করতে হইব। এই শালা গিট্টু সেলিমরে দৈরা নিয়া বৈশা থাইকা কোনো লাভ নাই। কি যে করি নিতাই, সেইটাই তো চিন্তা করতেছি। তবে নিতাই, আমার কাছে কিন্তু জব্বর একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা কেমন কাজে দেয় তো একটা বার ভাইবা দেখ। যেহেতু আমাদের কাছে গিড্ডু সেলিম এখন নতুন কোনো তথ্য দিতে পারতেছে না, তাই ওরে তো এখন আর আটকায় রেখে কোনো লাভ হইব না আমাদের। তাই আমি বলি কি, ওরে আমরা এখন ছেড়ে দিব। আর ওরে ছেড়ে দেওয়ার পর তুই গোপনে ওর পিছু করবি। ওই কোথায় যায় সেই তথ্য আমার কাছে সময় মতো পৌঁছাই দিবি। মনে হয় ওই ডেন্ডি শাকিলের আস্তানায় যাইতে পারে। আর তা না হলেও ডেন্ডি শাকিলকে খোঁজার জন্য ও কার কাছে যায় সেই তথ্য তুই বের করবি। এইটা করলে খারাপ হয় না। জব্বর একটা প্ল্যান করছস তুই আমার মতে। যেহেতু গিড্ডু আমাদের কোনো কাজে আসবো না, তাই ওরে দিয়ে আমরা সে একটা রিস্ক নিতেই পারি। তাহলে সেটাই কর। আমি ওর উপর ছায়ার মতো নজর রাখবনি। ওই কোথায় কোথায় যায় সব তথ্যই তোর কাছে নিয়ে আসবো। আচ্ছা তাহলে চল, ওর রুমে গিয়া ওরে ছাইরা দেই। আর শোনেক, তুই কিন্তু খুব সূক্ষ্মভাবে ওর উপর নজর রাখবি। ওই যেন কোনোভাবেই তোর উপর সন্দেহ করতে না পারে, তাহলে কিন্তু আসল ঘটনা আমরা জানতে পারবো না। আরে না, ওইটা নিয়ে তুই টেনশন করিস না। এরকম গোয়েন্দাগিরি কইরা আমার অভ্যাস আছে। ও আমার নজর এড়াইতে পারবো না। এই রমজান, তোরা যেইটি যা, দয়া করে আমারে এই বন্দি দশা থেকে মুক্তি দিয়া যা। আমি আর এইভাবে থাকতে পারতেছি না রে। প্রতিনিয়ত আমার ধুম বন্ধ হয়ে আইতাছে। দয়া করে বলতেছি তোদের, আমারে
মুক্তি করে দে। আমি যা যা জানতাম সব কিছুই কিন্তু তোদেরকে বলছি। তোরে কি সারি? তোরে তো সারতে মন চাইতেছে না। তুই তো হচ্ছিস বিশ্ব হারামি। বন্ধুত্বের কোনো বিশ্বস্তা তোর কাছে নাই, তাই তো মনটা চাইতেছে তোরে মাইরা বুড়ি গঙ্গায় বাসায় দেই। তোর কোনো মুক্তি নাই। তোরে এখন মাইরা বুড়ি গঙ্গা দিয়া বাসায় দিমু। রমজান তো সেই দিনই ভুল করছিল, যেদিন আব্বাসের আস্তানায় আক্রমণ করছিলাম। সেই দিনই তোরে খালাস করে দিলাই আমাদের জন্য সব চাইতে ভালো হইতো। কিন্তু রমজান তোরে মায়া কইরা বন্ধুত্বের জোরে সেদিন বাঁচাই দিছিল। আর তুই কি করছস? সে আমাদের উপরই ডেন্ডি শাকিলের হইয়া আক্রমণ করছস। তোর মতো বেঈমানের পয়সা থাকার কোনো অধিকারই নাই। কি যে বলস না তোরা? আমি কি তোদের উপর আক্রমণ করছি নাকি? সেই দিন তো ডেন্ডি শাকিল ওই মিশনে আমাকেও যাইতে বলছিল, কিন্তু আমি তোদের কথা শুই না কোনোভাবেই ওই মিশনে যাইতে আমি রাজি হই নাই। আমি তোদের উপর আক্রমণ করি নাই। ডেন্ডি শাকিলের নিজস্ব লোকেরাই তোদের উপর সেই দিন আক্রমণ করছিল। শোন গিট্টু, বন্ধুত্বের খাতিরে তোরে এখন সাইরা দিতাছি। তবে শুনেক, যদি তুই গিট্টু সেলিমের সন্ধান আমাদেরকে দিতে পারস নিজে থেকা, তাহলে তোর প্রতি যত অভিমান ছিল আমাদের সব কিছু বুইলা আগের মতো তোরে সঙ্গে নিয়া কাজ করব। তোরে লাস্ট একটা সুযোগ দিলাম। এই নরেশ, শোনেক, ওর হাত পার বাঁধনগুলো খুইলা দে। এই নরেশ, তাহলে তোরে যা বললাম সেইটা কর। আমি দেখি আইজি সম্রাট স্যারের সাথে দেখা কইরা আসি। ডেন্ডি শাকিল যে বেশ বদল কইরা বিভিন্ন জায়গায় প্রশাসনকে চোখে ধুলা দিয়ে ঘুরা বেড়াইতেছে, সেইটা ওনারে অবগত করতে হইব। ওস্তাদ, বাজার থেকে আপনি যা যা বলছিলেন সেই সব কিছুই কিনে নিয়ে আসা হয়েছে। ভালো করছস। এখন আপাতত কয়েকটা দিন এইখান থেকে আমাদের কাউকে বের হতে যাওয়া যাইব না। এমনিতেই পুলিশ আমাদের উপর সন্দেহ করে ফেলাইছে। যদি এই মুহূর্তে আমাদেরকে কোনোভাবে সন্দেহ নজরে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই আস্তানার খবরও যাই না যাইব। অনেক কষ্টে ওইখান থেকে পালাইয়া নতুন আস্তানাটা গাড়ছি। উস্তাদ, ঠিকই বলছেন। আমাদের এইখান থেকে এখন কোনো রকম কোনোভাবে বের হওয়া যাইব না। বাজারে আমি দেখলাম পুলিশ অনেকটা আগের চাইতেও স্ট্রং হয়ে মাঠে কাজ করতেছে। আমাদেরকে সর্বোচ্চ খুঁজে বেড়াইতেছে প্রশাসন। প্রত্যেকটা চেকপোস্টই আগের চাইতেও আরও দ্বিগুণ নিরাপত্তা বিশিষ্ট করা হয়েছে। তাই আমাদের এখন যে পর্যন্ত কাজটা কমপ্লিট না হয় সেই পর্যন্ত চুপে চাপেই থাকতে হইব। না না, আর বেশি সময় নেওয়া যাইব না। 2-1 দিনের ভিতরেই কাজটা সম্পূর্ণ করতে হইব। শামসু সহ ওর পুরো আস্তানায় একেবারে উড়িয়ে দেব। শামসুর গাড়িতে যে টাইম বোমাটা সেট করতে চাইছিলাম সেটার কাজ কদ্দুরাই গেছে রে। চালু কইরা কাজটা সম্পূর্ণ কর। ওই বোমাটাই ওর গাড়িতে লাগাইব, যাতে করে বোমা ফুটার পর ওর বাইচা থাকার কোনো রকমের কোনো সুযোগ না থাকে। সমস্যা নাই ওস্তাদ, ওইটার কাজ খুব দ্রুতই করা হইতেছে। আগামীকালকে হয়তোবা কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাইব। আর ওইটা রেডি হইলেই
শামসুর গাড়িতে বিশ্বস্ত একজন লোক দ্বারা গোপনে সেট কইরা দিয়া চলে আসবো। কোনো সমস্যা নাই উস্তাদ, শুধু 2-3টা দিন আমাদের পুলিশের নজর এড়িয়ে চলতে পারলেই হবে। এত সময় নিতেছিস কেন তোরা? সামান্য একটা বোমা বানানোর জন্যই আরও তো কত কাজ হাতে পড়া আছে। দেখতেছি তো তোরা সময়ের আগে তোদের কাজই কমপ্লিট করতে পারবি না। কিটু সেলিম যদি ধরা না পড়তো তাহলে তো এতক্ষণে আমি অ্যাকশনে চলে যাইতাম। এইদিকে তো তোরা কিছুই রেডি করতে পারস নাই। এত ঢিলামি করলে কি হইব নাকি বল? না না উস্তাদ, আপনি যে বলছিলেন কাজটা যেন একেবারে নিখুঁত হয়, সেজন্যই তো সময় নিয়ে ওইটার কাজ করতেছে, যাতে কোনো রকমের কোনো ঝামেলা না হয় পরবর্তীতে। সেই জন্য একটু সময়টা বেশি লাগতেছে। তবে সময় বেশি লাগলে কি হইব, ওইটা কিন্তু কাজ করবে উস্তাদ 100%। এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। একবার যদি বোমাটা ফাটাইতে পারি তাহলে শামসুর পয়সা থাকার চান্স আর কোনোভাবেই থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোরা ওইটা চালু কইরা কমপ্লিট করার চেষ্টা কর। আর অস্ত্রগুলো সব তুই এক ধাপ চেক করে রাখিস, যাতে করে মিশনে যাওয়ার পর কারো কোনো রকমের অস্ত্রের সমস্যা না হয়। সব কিছু ভালোভাবে চেক টেক কইরা তারপর আমারে ফাইনাল রেজাল্টটা জানাস। যা তাহলে এখন ভিতরে। স্যার, কিছুই তো বুঝতে পারলাম না, পুলিশ হঠাৎ করে আমারে এইভাবে থানায় তুলে নিয়ে আসলো কেন? সমস্যা নাই রফিক, পুলিশ তোরে কি জন্য এইখানে তুলে নিয়ে আইছে সেইটা বোঝানোর জন্য আমি এই জায়গায় আইছি। অপেক্ষা কর, খুব সুন্দরভাবে বিষয়টা আমি তোরে বুঝাইয়া বলবো। স্যার, এটা কিন্তু আমার সাথে মোটেও ঠিক করতেছে না। আমি একজন সম্মানিত গ্যারেজ ব্যবসায়ী, আমার এইভাবে জোরপূর্বক পুলিশ কিন্তু আমাকেও আটকিয়ে রাখতে পারে না। এই শালা আবার কথা বলতেছিস না? পুলিশ তোরে ধরে নিয়ে আইসা ঠিক করে নাই না? গ্যারেজ ব্যবসায়ী তুই, গ্যারেজ ব্যবসায়ের আড়ালে আর কি কি অপরাধ করস সব কিছু পুলিশের কাছে খুব ভালোভাবেই জানা আছে। গ্যারেজের ব্যবসার ভিতরে যে মাদক চোরাকারবারি, অস্ত্রের চালান সহ বিভিন্ন রকমের অপকর্ম করতেছস, কি মনে করছিস পুলিশ কি সেটা কোনোদিনও বুঝতে পারবে না? কি বলেন স্যার এইসব? আমি তো এই ধরনের কোনো কাজই করি না। আপনাদের হয়তো ভুল হইতেছে কোনো জায়গায়। শোন রফিক, তোর সাথে বেশি কথা বলতে পারবো না। 25 তারিখ রাতে যে কোপা শামসুর ছোট ভাইয়ের উপর হোটেলে হামলা হয়েছিল, সেই হামলায় ডেন্ডি শাকিলের লোকজন তোর গাড়ি ব্যবহার করছিল। এবার আমাদের কাছে খুব সুন্দরভাবে বইলা দে তো দেখি ডেন্ডি শাকিল কোথায় আছে, তাহলে তোকে আর অন্য কোনো অভিযোগের জন্য অভিযুক্ত করা হইব না। তুই যদি ডেন্ডি শাকিলের সঠিক খোঁজ দিতে পারস তাহলে তোকে এইখান থেকে মুক্তি করে দেওয়া হবে। স্যার, কি বলেন এইসব? আমি আবার ডেন্ডি শাকিলের খোঁজ কি করে দিব? আমি তো ওর নাম এই জীবনে প্রথম শুনলাম। এরকম কোনো সন্ত্রাসীর তো কোনো নাম আমি জীবনে কোনো দিন শুনি নাই স্যার। আমাকে হয়তো আপনারা ভুলবশত তুলে নিয়ে আইছেন। আমি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত নাই স্যার। এই শোন রফিক, আমাদের কাছে কিন্তু সব তথ্যই আছে।
আর তোর দোকানের 2জন কর্মচারীও কিন্তু তোর বিরুদ্ধে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে। তাই বলি, যদি নিজের ভালো চাস তাহলে ভালোই ভালোই সব কথা স্বীকার কর। তা না হলে কিন্তু তুই এইখান থেকে কোনোদিনও বের হইতে পারবি না। তোর বিরুদ্ধে এমন এমন চার্জশিট লাগাইমু, সারা জীবন তোর জেলের ভাত খাইতে খাইতেই শেষ হয়ে যাইব। তুই গ্যারেজের আড়ালে যতগুলো অপকর্ম করস সবগুলো কিন্তু আমাদের জানা আছে। তাই বলি, কথা এত না পেঁচায়া সরাসরি বইলা দে। না না স্যার, আমি সত্যি বলছি, এ বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমার কাছে অনেকেই গাড়ি ভাড়া নিয়ে থাকে, হয়তোবা তাদের ভিতরে কেউ ডেন্ডি শাকিলের লোক ছিল, কিন্তু সেটা আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না স্যার। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। তোদের সাথে যতই ভালো আচরণ করতে চাই, কিন্তু তোরা তো সেটা কোনোভাবেই গ্রহণ করস না। তোকে ডিম থেরাপি না দেওয়া পর্যন্ত তুই এখন মুখ খুলবি না। বুঝতে পারছি, তোকে ডিম থেরাপি দেওয়ার ব্যবস্থাই করতে হইব। দেখি কি আলোচনা হয় ভিতরে। শামসু মনে হয় বাড়িতে চলে যাইব এখন। কিরে টেরা, কেমন আছিস তুই? এই তো আছি কোনো রকম, তোদেরকে ছাড়া। তা তুই তো আমাদেরকে ভুলাই গেছস। বগুড়াতে ইদানিং তো আর আগের মতো আসসই না রে। আমি না হয় এলাকায় চেয়ারম্যানই নিয়ে ব্যস্ত থাকি, তুই তো মাঝে মাঝে বগুড়াতে আসতে পারিস, তাও তো আসস না। তোদেরকে ছাড়া কি আর আমার একা একা এইটি ভালো লাগে নাকি? কি যে বলস না, আমাকে কি ঢাকাতে ফিরি রাখছে নাকি? শামসু ভাইয়ের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব কিছুর দায়িত্ব গুরু আর শামসু ভাই এখন আমার উপর ছাইরা দিছে। সব কিছুই আমার এখন মেনটেন করা লাগে। গুরুর তো বয়স হয়ে গেছে, আগের মতো আর কোনো কিছুই ঠিকঠাক মতো চালাইতে পারে না। তাই গুরুর যাতে বেশি চাপ না পড়ে, সেই জন্য শামসু ভাই ব্যবসায়িক সব দায়িত্ব আমার গাড়ে চাপাই দিছে রে। তোরে ছাড়া আমারও আর ঢাকাতে ভালো লাগে না। এই যে ওস্তাদ বগুড়াতে আসলো, আমাকে তো গুরু আসতেই দিব না। অনেক জোরাজুরি কইরা সকল কাজ কাম ফালাইয়া তোর সাথে দেখা করার জন্য বগুড়ায় চলে আইছি আমি। দুই বন্ধুর তো কুশল বিনিময় ভালোই হইতেছে। তা আমাদেরকে কি মানিক ভাই ভুলে গেছে নাকি? এই ছোট ভাই গোল্লাও কিন্তু বগুড়াতে আছে। শুধু বন্ধুর কথা বললেন না, আমার কথাও একটু আধটু মনে করেন ভাই। দূর পাগল, কি যে বলস না তোরা, তোদের কি আর ভুলে থাকা যায়? ঢাকা শহর যতই চাকচিক্যপূর্ণ জীবন যাপন করি না কেন, তবুও তোদের প্রতি আমার ভালোবাসা সব সময় একই রকম থাকে। তোদের সাথে দেখা করার জন্যই তো বগুড়াতে ছুটে আসলাম। তা গোল্লা, কি অবস্থা তোর? ভালোই আছোস না? হ্যাঁ, এই তো ভাই আছি মোটামুটি ভালোই। তা গোল্লা, শুনলাম উস্তাদ নাকি তোরে পৌর কমিটির সাধারণ সম্পাদক বানাইছে। তাইলে তুইও রাজনীতির দিকে ঢুইকা যাইতেছস। আমি আরো ভাবছিলাম তোরে কিছুদিন পর ঢাকাতে নিয়ে যায়া আমার সঙ্গে রাখমু। আর বললেন না, টেরা ভাই আর মাস্টার চাচা মিলা শামসু বাইরে দিয়া আমারে পৌর কমিটির সেক্রেটারি হিসাবে ঘোষণা করছে।
তাই এইগুলা নিয়ে এখন মোটামুটি ব্যস্ততার মধ্যে আছি। মনে হয় না আমার আপনার সাথে ব্যবসায়িক কাজে কোনো রকমের কোনো সাহায্য আসবো আমি। আমার আবার ওই সমস্ত কাজ কাম মোটেও ভালো লাগে না। তাই বগুড়াতে থাইকাই জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সেই জন্যই এখন থেকেই এই দিকেই পরিচর্যা করতেছি। এ মানিক, ও এদিকের অনুষ্ঠান শেষ। ওস্তাদ মনে হয় এখন বাড়িতে যাইব। চল ওস্তাদের সাথে দেখা করি। শামসু, আরে শফিক চাচা যে। আসসালামু আলাইকুম চাচা। তা কি খবর আপনার? দাঁড়ায় রইলেন কেন চাচা? বসেন। তা কি ব্যাপার চাচা? সেই কখন দিকা পার্টি অফিসে আইসা আছি, আপনার কোনো খোঁজ খবর নাই। পুরা অনুষ্ঠান শেষ হয়ে গেল, এতক্ষণে আপনি কোথা থেকে বের হইলেন? আর বলল না শামসু, নবাব বাড়ির রুটে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিল, তো তাই তাড়াহুড়া কইরা ওইখান থেকে ঘুরে আসতে আসতেই দেরি হয়ে গেল। সকাল থেকেই তো আমি আর তোতা নেতা কর্মীদেরকে নিয়ে পার্টি অফিসে অবস্থান করতেছিলাম, তুমি আসবা দেখা। আসলে শামসু, শফিক ভাই কিছুদিন যাবৎ আমাদেরকে একটু এড়িয়ে চলতেছে। আমাদের উপর উনি অনেক মনক্ষুণ্ণ করছে। মাস্টারের উপর বিশেষ করে অনেক অভিমান ওনার জমা হয়ে আছে। নবাব বাড়ির রোড তো একটা বাহানা। আসলে উনি তোমার সাথে দেখা করতে চায় নাই, এইটাই হচ্ছে মূলত কথা। কে শফিক চাচা আপনাদের উপর মনক্ষুণ্ণ থাকবে কেন? আমি বারবার আপনাদেরকে বলছি না যে বগুড়াতে আপনারা সকলেই মিলামিশা রাজনীতি করবেন, একজন আরেকজনের সাথে যেন কখনোই বাজার গোজার কথা আমার কানে না আসে। তারপরেও শফিক চাচা আপনাদের উপর কি কারণে রাগ করলো? উনি আপনাদের সাথে মনক্ষুণ্ণ কেন? আসলেই শফিক ভাই মনে করে যে মাস্টাররা ওনার সাথে অন্যায় করতেছে। ওনার থেকে বগুড়ার সব কমিটি ছিনায় নিতেছে। আসলেই বগুড়ার যে কয়টা কমিটিতে অন্যায় অনিয়ম ধরা পড়ছিল, সেই সব কয়টা কমিটি তো মাস্টার বিলুপ্ত ঘোষণা করছে। আর ভাগ্যের কি কাম, বাইসা বাইসা শফিক ভাই আর তোতা যে কমিটিগুলো দিছিল সেইগুলোর ভিতরেই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আর এই কমিটিগুলোই মাস্টার বিলুপ্ত ঘোষণা করছে বইলা শফিক ভাই মাস্টারের উপর রাগ হয়েছে। এই সেই দিনকাই তো কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা নিয়া মাস্টারের সাথে কি না খারাপ ব্যবহারটাই করলো শফিক ভাই পার্টি অফিসে সকল নেতা কর্মীদের সামনে। না, এই শালা হাবিব তো দেখতেছি খুবই জুনা পাকা মাল। কখন কোন কথা কইতে হইব পয়েন্টে পয়েন্টে কথা বইলা দিতেছে। যাক, ভালোই হয়েছে, এতক্ষণ তো আমি একাই শোধন খাইছিলাম। এবার শফিক চাচাও শোধন খাক। শামসুর কাছে একবারে জায়গা মতো বিচার দিয়া দিছে। এখন যে কি বলে শামসু আল্লাহ জানে। দেখো হাবিব, এই সমস্ত পিন মারা রাজনীতি বাদ দিয়া দেও বললাম, নইলে কিন্তু বেজাল আছে। আমার নামে শামসুর কাছে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলার অনুমতি তোমাকে কে দিল? একসাথে রাজনীতি করলে ওই রকম দুই চার কথা হইতেই পারে। তাই বইলা তুমি এইগুলো কথা শামসুর কানে তুইলা ধরবা নাকি? তুমি কি বুঝাইতে চাইতেছ? শামসুরে আমার চোখে খারাপ বানাইয়া তুমি কি নমিনেশন বাগাই নিতে চাইতেছ নাকি? শোনো,
কারো নামে উল্টাপাল্টা পেঁচ লাগাইয়া জীবনে কিন্তু সফল হওয়া যায় না। নিজের যোগ্যতা নিয়ে সব সময় থাকো, অন্যজনের পিছনে বাস দিতে আইসো না। এতে কিন্তু পরিণাম খুব একটা ভালো হইব না, এই বইলা দিলাম তোমারে। এইখানে পিন মারার কি হইল? আপনি পার্টি অফিসে সকল নেতা কর্মীর সামনে যা যা বলছেন সেটাই আমি শামসুর কাছে বললাম। কে আপনাকে নাকি অবহেলিত করা হইতেছে? তাহলে শামসু এখন আইছে, শামসুর কাছে খুইলা বলেন। শামসু, বিষয়টা বুঝা যদি আপনার প্রতি সত্যি কেউ অবহেলা করে থাকে তাহলে শামসু সেটা সংশোধন করে দিব। এতে তো ভয় পাওয়ার আমি কোনো কিছু দেখতেছি না। মুখ দিয়ে যেটা স্বীকার করবেন সব সময় সেই কথার উপরই থাকবেন। কথা আবার ঘোরানোর চেষ্টা করেন কেন? কথা ঘুরাইতেছি না কি করতেছি সেইটা আমার তোমার কাছ থেকে শিখতে হইব না হাবিব। তুমি তোমার রাজনীতি করো, শামসুর কাছে আমার কি বলতে হইব সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। তোমাকে তো এত পোদ্দানি কইরা মাপদুরি করতে বলি নাই, সব কাজেই তো শুধু নাক গলাও। নিজের তো কোনো সামান্য পরিমাণ যোগ্যতা নাই, অন্যের নামে বিভিন্ন রকমের আজে বাজে কথা লাগাইয়া নিজের রাস্তা তেলতেলা করতে চাও, তাই না? তোমার এই প্ল্যান আমি বুঝি না মনে করছ? দেখেন, আপনারা দুইজন আমার সামনে তর্কাতর্কি করেন সেটা আমি মাইনা নেই, তাই বইলা শামসুর সামনেও বিষয়গুলো নিয়ে আপনারা এইভাবে পার্টি অফিসে তর্ক করবেন সেটা কিন্তু মাইনা নেওয়া যায় না। সুন্দর একটা পরিবেশ আপনারা দুইজন সব সময় গোলাটে পরিস্থিতি তৈরি করেন। আপনাদের দুইটার ভিতরেই ভেজাল আছে। দেখো মাস্টার, আমি এইখানে কি হাবিব বা অন্য কারো নামে কোনো কথা বলছি শামসুর কাছে? এইখানে শামসুর সাথে আমি দেখা করতে আইছি। হাবিব কেন আমার নামে এই সমস্ত উল্টাপাল্টা কথা শামসুর কানে তুলে ধরতেছে? আমাদের ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা শামসুর কাছে বলার কি আছে? আর শামসু কি বিষয়গুলো জানবে না? ও আইসাই ছাড়লো না, এর ভিতরেই এই আলাপগুলো শামসুর কাছে তুলে ধরতেছে। এর মানে ওই কি বুঝাইতে চাইতেছে? শামসুর চোখে আমাকে দোষী বানাইতে চাইতেছে না? তুমি বলো মাস্টার। শফিক ভাই, আপনি আর কোনো কথা বললেন না, আমি দেখতেছি। আর হাবিব ভাই, আপনারও সমস্যা আছে, আমি আপনাকে বলছি। এইগুলো বিষয় নিয়ে আমরা পরে বসবো। আপনি এখনই এই সমস্ত আলতু ফালতু কথা তুলে ধরতেছেন কেন শামসুর কাছে? শামসু কেবলই বগুড়াতে আসলো, আর এখনই শামসুর কাছে এই ধরনের কথা তুলে ধরার কোনো দরকার আছে? শফিক ভাইয়ের সাথে আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি বুঝবো। আপনাকে তো এখানে আলগা মাপদুরি করার জন্য বলি নাই। না, আপনাদের ভিতরে তো দেখছি সত্যি সমস্যা আছে। শোনেন, কালকে আপনারা সকলেই আমার বাংলা বাড়িতে আসবেন। সেইখানে আপনাদের সাথে আমার বিশেষ আলোচনা করার আছে। চাচা চলেন, বের হব এখন, অনেক টায়ার্ড লাগতেছে।